এমন একটা রহস্যময় শহর যেখানে 4 লাখ মানুষ এই শহরে আটকে আছে। কিন্তু অবাক ব্যাপার, তারা নিজেরাও জানে না যে তারা এই শহরে আটকে আছে। এই ব্যক্তিটা রাতের বেলায় যখন শহরে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ সে দেখতে পায় তার আশেপাশের গাড়ি ঘোড়াগুলো থেমে গেল। মানুষ যে যেখানে পারল ঘুমিয়ে পড়ল হঠাৎ করেই, এবং ঠিক 1 মিনিট পরে গোটা শহরের মানুষ আবার জেগে যায়। এবং এই অদ্ভুত ঘটনাটা প্রতি রাতে এই শহরের মধ্যে হয়। রাত বলতে মনে পড়লো এই শহরে রাত কখনো শেষ হয় না, অর্থাৎ এই শহরের মানুষ জীবনেও কখনো সূর্য উঠতে দেখেনি। এই শহরে সবসময় রাতই থাকে। কেন? সে এক মাথা খারাপ করা রহস্য। এই শহরটা এতটাই রহস্যময়, এতটাই অদ্ভুত যে এই শহরের বাইরে নাকি আজ অবধি কেউ বেরোতেই পারেনি। এমন কি আছে এখানে? একটার পর একটা উলঙ্গ মেয়ের মৃতদেহ পাওয়া যাচ্ছে এই শহরের বিভিন্ন জায়গায়। এবং অবাক ব্যাপার হলো, প্রতিটা মেয়ের মৃতদেহের মধ্যে এক অজানা রহস্যময় চিহ্ন আঁকা থাকে। আর এই শহরে মাটির নিচে আছে এক গোপন দুনিয়া, যে দুনিয়ায় ওরা থাকে যাদের কোনো নাম নেই। সত্যি বলতে গেলে এরকম কাহিনী আমি এর আগে কখনো শুনিনি। ডার্ক সিটি কাহিনী শুরু হয়, লোকটাকে দেখানো হয়। লোকটা অজ্ঞান অবস্থায় বাথরুমের একটা জল ভর্তি বাথটাবের মধ্যে পড়ে আছে, আর সেখানে একটা মোটা ধরনের ইনজেকশন মাটিতে পড়ে থাকতে দেখা যায়। লোকটার নাম জন মুডর্ক। হঠাৎই চোখ খুলে সে বাথটাব থেকে উঠে নিজের মুখটা আয়নাতে দেখতে থাকে। তার গায়ে কোনো পোশাক ছিল না। জন কিছুই বুঝতে পারে না সে এখানে কি করে এসেছে। জন বাথরুমের কোনায় রাখা একটা পোশাক পরে বাথরুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ফোন করে জনকে কেউ বলে, হ্যালো, আমি ডাক্তার। মনে পড়ে, তুমি এখন হয়তো কিছুই বুঝতে পারছো না জন। আসলে তোমার উপরে একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আর এই কারণে তোমার স্মৃতি হারিয়েছো তুমি। সত্যিই তো, জন তার নিজের নামটাও ভুলে গেছে। হঠাৎই জন একটা কিছু দেখে এবং তার হাত থেকে ফোনটা পড়ে যায়। জন দেখতে পায় একটা মেয়ের মৃতদেহ। মেয়েটা পুরো উলঙ্গ, গায়ে কোনো কাপড় নেই, এবং মেয়েটার গায়ে চাকু দিয়ে গোল গোল স্পাইরালের মতো দাগ, বিশেষ চিহ্ন। জন সে রুম থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই 3টে লোককে দেখা যায়। স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই লম্বা ছিল, কালো লম্বা কোট এবং মাথায় টুপি পরা, এবং তাদের সাথে একটা বাচ্চাকেও দেখা যায়। এই মানুষগুলোকে এখানে দ্য স্ট্রেঞ্জার বলা হয়েছে। এই মানুষগুলোর কোনো নাম নেই, এবং এই রহস্যময় মানুষগুলোর আসল পরিচয় অন্য কিছুই ছিল। যাই হোক, এদের মধ্যে এক অদ্ভুত শক্তি দেখা যায়। এরা মানসিক শক্তির সাহায্যে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই শক্তির নাম হলো টিউনিং। জন নিচে নেমে আসে। ঘড়িতে তখন বাজে রাত 12টা। হঠাৎ করে জন দেখতে পায় ঘড়িতে যখন ঠিক 12টা বাজে, আশেপাশে সমস্ত লোক অজ্ঞান হয়ে যায়। গাড়িগুলো চলতে চলতে থেমে যায়। যে যেখানে আছে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে কেমন যেন। এবং ঘড়ির কাঁটাটা 12টা পার করার পর, অর্থাৎ যখন 12টা 1 বাজে, হঠাৎ করে সবাই একা একাই জেগে ওঠে। এবং অবাক ব্যাপার হলো, কেউ কাউকে জিজ্ঞেসও করে না যে আমরা কেন ঘুমিয়ে পড়েছিলাম, বা আমরা কেন অজ্ঞান হয়েছিলাম, বা 1 মিনিট আমাদের সাথে কি হয়েছিল। কারণ ওই মানুষগুলোর মনেই থাকে না যে 1 মিনিট ওদের লাইফ থেকে কিভাবে চলে গেল, বা ওই 1 মিনিট তারা অজ্ঞান অবস্থা ছিল। তো এরকম কেন হয় এটা পরে জানা যাবে। সবাই জেগে ওঠার পর জনকে রিসেপশনে থাকা একজন কর্মচারী জন মুডর্ক নামে ডাকে। লোকটা জনকে বলে, মিস্টার জন, আপনি এখানে থাকার জন্য 3 সপ্তাহে টাকা দিয়েছেন আমাদেরকে। এই হোটেল রুমটা আপনার জন্য বুক করা, আর আপনার ওয়ালেটটা আপনি অটোমেট রেস্টুরেন্টে ছেড়ে এসেছেন। এবং তখন জন বুঝতে পারে এবং সাথে সাথে অবাকও হয় যে 3 সপ্তাহ ধরে সে নিজের বাড়ি ছেড়ে এই হোটেলটাতে ছিল। এবং একই সাথে জন এটাও জানতে পারে যে তার সম্পূর্ণ নাম জন মুডর্ক। কিছুক্ষণ পর রিসেপশনে থাকা সেই লোকটা জনের রুমে যায়, যেখানে সেই 3 জন স্ট্রেঞ্জারকে দেখতে পায় সে। এই লোকগুলো তাকে জনের কথা জিজ্ঞেস করে, জন কোথায়? সে বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেছে। তারা সেখানে পড়ে থাকা ইনজেকশনটা নিয়ে সেই লোকটাকে এক বিশেষ শক্তির সাহায্যে বেহুশ করে দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পাল্টায়। এমা নামে আর এই মেয়েটাকে দেখানো হয়। সে একটা বারে গান গাইছে। গান করা শেষ হওয়ার পর একটা মেয়ে সে এমাকে বলে, একজনই ভিজিটিং কার্ডটা দিয়ে গেছে আর বলেছে সে নাকি তোমার স্বামীর ডাক্তার। আসলে এমা হলো জন মুডর্কের স্ত্রী। এমা কার্ডটা নেয়। কার্ডের মধ্যে একজনের নাম লেখা, ডক্টর স্ক্রিবার। এমা সেই ঠিকানা যায় এবং ডক্টর স্ক্রিবারের সঙ্গে দেখা করে। এখানে বলে রাখি, যতবার এখানে বাইরের দৃশ্য দেখানো হচ্ছে, ভেতরের দৃশ্য দেখানো হচ্ছে, সবসময় দেখা যায় অন্ধকার। কারণ এই শহরে কখনো সূর্য দেখা যায় না। এই শহর সবসময় অন্ধকার থাকে, এবং শহরবাসীদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। কেউ কোনো কারণ খোঁজার চেষ্টাও করে না যে কেন আমাদের এখানে সূর্য দেখা যায় না, কেন সবসময় রাত থাকে। তো যাই হোক, ডক্টর স্ক্রিবারই হলো সেই মানুষ যে কিনা এই কাহিনীর প্রথমে জনের সঙ্গে ফোনে কথা বলেছিল। ডক্টর স্ক্রিবার এমাকে বলে, জন প্রায়ই আসতো আমার কাছে, কিন্তু অবাক ব্যাপার, এমা নাকি এই বিষয়ে কিছু জানতোই না। ডক্টর স্ক্রিবার এমাকে বলে, জন তোমার দেওয়া ধোকার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিল। আসলে এমা জন ছাড়াও আরেকটা লোকের সঙ্গে অ্যাফেয়ার ছিল, বলা ভালো শারীরিক সম্পর্ক ছিল, এবং একদিন জন সেটা দেখে ফেলেছিল। এরপর থেকে জন এতটা মানসিকভাবে ভেঙে পড়ে যে জনের মানসিক রোগ ধরে যায়। তাই জনের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তার এমাকে বলে, তোমার সঙ্গে জনের দেখা হলে তুমি অবশ্যই আমাকে জানাবে। এদিকে জন নিজের অতীত মনে করতে না পেরে ছটফট করতে থাকে। দেখা যায় বামস্টেড নামের একটা পুলিশ অফিসারকে। সে জনের রুমে পাওয়া ওই মৃত মেয়েটার ইনভেস্টিগেশন বা তদন্ত করতে এসেছে।
ওদিকে জনকে দেখানো হয় সে অটোমেট রেস্টুরেন্ট থেকে তার ছেড়ে যাওয়া ওয়ালেটটা নিয়ে আসে এবং সেখান থেকে একজন বেশ্যা জনকে নিজের সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। যেহেতু জনের কিছু মনেই ছিল না, সুতরাং সেই বেশ্যা মহিলাটাকে নিজের কোনো রিলেটিভ বা আত্মীয় ভেবে নেয়। অপরদিকে বামস্টেড এবং অন্য একটা পুলিশ বলে এই নিয়ে নাকি একই রকম ভাবে শহরে 6খানা খুন হয়েছে এবং প্রত্যেকটা লাশকে দেখে বোঝা যায় এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। এরপর ফিঙ্গারপ্রিন্টের যখন রিপোর্ট আসে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। বামস্টেড একটা পুলিশকে বলে তুমি কি ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আমার সাথে মজা করছো? কারণ এই ফিঙ্গারপ্রিন্টগুলোতে শুধুমাত্র গোল গোল স্পাইরালের মতো দেখা যাচ্ছে, এটা কোনো মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট নয়। কি করে সম্ভব? একটা মানুষ খুন করে গেছে, যেই খুন করুক না কেন তার হাতের ছাপ তো মানুষের মতো হওয়া দরকার, তবে মানুষের মতো নয় কেন? এদিকে দেখা যায় জন তার হাতের দিকে তাকালে হাতের ফিঙ্গারপ্রিন্টগুলো কিন্তু ঠিক একই রকমের দেখায়। দৃশ্য পাল্টায়। এমা পুলিশ স্টেশনে তার হাজবেন্ড জনের মিসিং রিপোর্ট লেখাতে আসে, তার স্বামী নিখোঁজ, এবং সে অফিসার বামস্টেডের কাছেই আসে। এমা তার হাজবেন্ডের নাম বললে বামস্টেড অবাক হয়ে যায়। সে বলে আপনার হাজবেন্ড জনের হোটেল রুম থেকে একজন বেশ্যার মৃতদেহ পাওয়া গেছে, আর এর থেকে প্রমাণিত হয় শহরে যে 6খানা মার্ডার হয়েছে এই সমস্ত 6খানা মার্ডার আপনার স্বামী জন মার্ডার কি করেছে। এবার রেগে যায়, সে শুনে বলে আমার স্বামী আর যা কিছু হতে পারে কিন্তু খুনি নয়। সে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। বামস্টেড এমার পেছন পেছন আসে। এদিকে জন এবং সেই অটোমেট রেস্টুরেন্টের বেশ্যাটাকে দেখানো হয়। সেই মেয়েটা জনের সামনেই তার পোশাক খুলে নগ্ন হচ্ছিল, কিন্তু এত সুন্দরী একটা মেয়ে নগ্ন হচ্ছে এটা দেখেও জনের মধ্যে কোনো রিয়াকশন বা উত্তেজনা দেখা যায় না। জন যেন কেমন নিজের ভাবেই মগ্ন হয়ে আছে। কিছুক্ষণ পর জন তার বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। জন রাস্তায় একটা বড় পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল শ্যাল বিচ, আর তার পকেটেও শ্যাল বিচের একটা ছবি দেখতে পায় সে, এবং সাথে কিছু পেপার, যে পেপারটাতে আরো 5টা মেয়ের মার্ডারের খবর লেখা ছিল। জন সেই বড় পোস্টারটার কাছে যায়, আর ঠিক সেখানে সেই স্ট্রেঞ্জারগুলো এসে জনের উপরে হামলা করে দেয়। কিন্তু এরা কারা? এবং অবাক ব্যাপার দেখা যায় তাদের কোনো রকমের জাদু বা কোনো রকমের শক্তি জনের উপর কাজ করে না। জন তাদের দিকে তাকালে তারা কোনো একটা অদৃশ্য শক্তির বলে দূরে ছিটকে পড়ে যায়। দেখা যায় জনের মধ্যেও সেই টিউনিং শক্তি, অর্থাৎ কোনো জিনিসকে না ছুঁয়ে শুধুমাত্র মানসিক শক্তির জোরে তাকে এদিক থেকে ওদিক করার ক্ষমতা আছে। জন এবং সেই স্ট্রেঞ্জারগুলো মারামারি করতে থাকে এবং এক পর্যায়ে একটা স্ট্রেঞ্জারের মাথা সেই বড় পোস্টারটাতে লেগে তার মাথাটা কেটে যায়। এবং আমরা জানি আমাদের শরীরের কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত বেরোবে, কোল্ড ড্রিঙ্ক থুরি বেরোবে। তো যাই হোক, এই যে প্রাণীটা মারা যাওয়ার পর এই শরীর থেকে কোনো রক্ত বেরোয় না, জেলির মতো একটা জীব বেরিয়ে আসে এবং এসে সেও মারা যায় এবং এই স্ট্রেঞ্জারটাও মারা যায়। জন অবাক হয়ে দেখতে থাকে, মানেটা কি? একটা মানুষ তার সামনে মারা গেল আর শরীর থেকে কোনো রক্ত বেরোলো না, সাথে সাথে স্ট্রেঞ্জারটাও মারা যায়। জন হতবাক হয়ে এইসব দেখতে থাকে আর বাকি স্ট্রেঞ্জারগুলো সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপর যা দেখা যায় সে এক অভূতপূর্ব দৃশ্য। মাটির নিচে সে অদ্ভুত দেখতে মানুষগুলোর বাসস্থান রয়েছে। বলা ভালো মাটির নিচে তাদের একটা আলাদাই দুনিয়া রয়েছে। হাজার হাজার লাখ লাখ স্ট্রেঞ্জার সেখানে, এবং তাদের একজন লিডারও আছে। এই সুন্দর লিডারটাকে দেখতে, যার নাম হলো মিস্টার বুক। দৃশ্য পাল্টায়। দেখা যায় অফিসার বামস্টেড এমাকে তার বাড়িতে ছাড়তে আসে। এমা বাড়িতে ঢুকে দেখে তার সামনে জন বসে আছে। এমা জনকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, জন তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে পুলিশ খুঁজছে। জন এমাকে বলে, আমি জানি, পেপারে দেখেছি, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। আমার পকেটে কিছু চাবি এবং এই অ্যাড্রেস ছিল, এবং এই জন্য আমি এখানে এসে পৌঁছতে পেরেছি। না তো আমি জানতেও পারতাম না যে এখানে আমার একটা বাড়ি আছে। এখানে আসার আগে আমি একজন বেশ্যার সাথে ছিলাম। আসলে আমি নিজেকে পরীক্ষা করছিলাম যে আসলেই কি আমি কারোর খুন করতে পারি। এমা বলে, আমি বিশ্বাস করি তুমি খুন করতে পারো না জন। জন হঠাৎই নিচে তাকায় এবং একটা গাড়ি দেখতে পায়। এমা বলে, এটা নিশ্চয়ই পুলিশ অফিসার বামস্টেডের গাড়ি, সে আমাকে বাড়িতে ছাড়তে এসেছিল। জন বুঝে যায় বামস্টেড তার জন্যই অপেক্ষা করছে। জন সেখান থেকে পালাতে গেলে বামস্টেড সেখানে চলে আসে, তবে এমা বামস্টেডকে ধাক্কা দিয়ে জনকে সেখান থেকে পালাতে সাহায্য করে। জন পালিয়ে বেসমেন্টে চলে আসে এবং সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা না থাকলে জন তার চোখ দিয়ে দেওয়ালের মধ্যে কেমন অদ্ভুতভাবে তাকায় এবং একটা দরজা তৈরি হয়ে যায় দেওয়ালে। সেদিক দিয়ে সে বাইরে বেরিয়ে আসে এবং দরজাটা আবার অদৃশ্য হয়ে যায়। এদিকে বামস্টেড বুঝতে পারে না যে জন বেসমেন্টের ভেতর থেকে কোথায় অদৃশ্য হয়ে গেল, কারণ এখান থেকে তো বাইরে বেরোনোর কোনো জায়গাই নেই। তবে বামস্টেড জনের পকেট থেকে পড়ে যাওয়া ডক্টর স্ক্রিবারের কার্ডটা পায়। ওদিকে দেখা যায় জন রাস্তায় এসে একটা গাড়িতে উঠে বসে এবং গাড়িটাতে আবার শ্যালবিচের একটা ছবি দেখতে পায়। জন গাড়ির ড্রাইভারকে বলে, তুমি কি আমাকে শ্যালবিচের রাস্তা বলতে পারবে? ড্রাইভার বলে, হ্যাঁ, আমি তো ওখানেই আমার হানিমুন কাটাতে গিয়েছিলাম। ড্রাইভার শ্যালবিচের রাস্তাটা বলতে গেলে দেখা যায় সে শ্যালবিচের রাস্তাটা ভুলে গেছে কোনো একটা অজানা কারণে। অবাক ব্যাপার, ড্রাইভার কিছুই বলতে পারে না। সে কোন দিক দিয়ে শ্যালবিচে গেছিল তার মনেও নেই। ওদিকে ডক্টর স্ক্রিবারকে একটা সুইমিং পুলে দেখা যায়, কোনো এক চিন্তায় মগ্ন। তখনই সেখানে একটা স্ট্রেঞ্জার তার কাছে আসে এবং সেই স্ট্রেঞ্জারটা একটা অদ্ভুত রকমের ইনজেকশন দেখিয়ে স্ক্রিবারকে বলে, তুমি কি জনের শরীরে এটা ঢোকাতে পারোনি? স্ক্রিবার ভয়ে ভয়ে বলে, স্যার, আমি যখন ইনজেক্ট করছিলাম এটা জন জেগে যায়, তাই আমাদের পরীক্ষাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে জন আগের জীবনে সবকিছু ভুলে গেছে, কিন্তু জনের মাথার ভেতরে আমি নতুন মেমোরি লাগাতে পারিনি। স্ট্রেঞ্জারটা স্ক্রিবারকে বলে, তুমি তাড়াতাড়ি জনকে ধরো এবং তার মাথার মধ্যে তাড়াতাড়ি নতুন মেমোরি ফিট করে দাও, নয়তো কিন্তু বিপদ আসবে, তোমারও আমারও। আর তুমি খুব ভালো করেই জানো ডক্টর স্ক্রিবার, বিপদ কেমন টাইপের হতে পারে
আর কতটা হতে পারে। স্ক্রিবার প্রচন্ড ভয় পেয়ে যায়। এই কথাগুলো জন লুকিয়ে লুকিয়ে শুনছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। এরপর বামস্টারকে দেখা যায় সে ওয়েলেন্সের সঙ্গে দেখা করতে আসে। ওয়েলেন্স আগে একজন পুলিশ অফিসার ছিল। আসলে ওয়েলেন্সের উপরেও একই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং তাই সে আগের কিছু মনে করতে পারে না, পাগলের মতো আচরণ করে। বামস্টার দেখে তার ঘরটা পুরো অগোছালো, আর ওয়ালেন্সকে দেখে ঘরের দেওয়ালে সেই পারফেক্ট সাইজের ফিঙ্গারপ্রিন্ট এঁকে রেখেছে। ওয়ালেন্স বামস্টারকে বলে, এই লোকগুলো সবাইকে মেরে ফেলে, তুমি কি তোমার অতীত সম্পর্কে কিছু জানো? আমি কিন্তু প্রতিদিন আলাদাভাবে জানতে পাই। বামস্টার ভাবতে থাকে যে এটা পাগল হয়ে গেছে, কি সব বলছে, আমার অতীত সম্পর্কে আমি কেন জানবো না। ওদিকে ডক্টর স্কুবারকে দেখা যায় সে স্ট্রেঞ্জারগুলোর ডেরা যায় এবং জন ডক্টর স্ক্রিবারের পিছু নেয়। জন দেখতে পায় একটা দেওয়ালে নিজে নিজে বড় দরজা তৈরি হয়। সেই দরজা দিয়ে ডক্টর স্ক্রিবার ভেতরে প্রবেশ করে। দেখা যায় সেই স্ট্রেঞ্জারগুলো আইডেন্টি কার্ড এবং মেমোরি তৈরি করছে। ডক্টর স্ক্রিবার অন্য মেমোরির সাথে আরেকটা মেমোরি যোগ করে দিয়ে এক ধরনের নতুন মেমোরি বানাচ্ছে এবং সম্ভবত মানুষের মাথার মধ্যে এই মেমোরিগুলোই ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে ওই স্ট্রেঞ্জারদের লিডার মিস্টার বুক আসে আর একটা ঘন্টা বেজে ওঠে। সবাই তৈরি হয়ে যায় টিউনিং করার জন্য এবং তাদের সামনে একটা বড় ঘড়ি দেখা যায়। শহরের সব লোক নিজেদের নিজেদের কাজে ব্যস্ত। এক দম্পতিকে দেখানো হয়, তারা খুব গরিব। তারা অল্প মাইনে দিয়ে তাদের বাচ্চাদের খরচ কি করে চালাবে সেই নিয়ে আলোচনা করছিল দুঃখী হয়ে। ওদিকে ঘড়িতে 12টা বাজার সাথে সাথে সারা শহরের লোক অজ্ঞান হয়ে যায় বা ঘুমিয়ে পড়ে। সবকিছু স্তব্ধ, গাড়ি ঘোড়া ট্রেন সব থেমে যায়। কিন্তু জনকে দেখা যায় সে একমাত্র জেগে আছে। অবাক ব্যাপার, সারা শহর ঘুমিয়ে শুধুমাত্র জন জেগে আছে। কেন? জন সবাইকে জাগানোর চেষ্টা করছিল পাগলের মতো, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। দেখা যায় এক অবাক করা দৃশ্য। স্ট্রেঞ্জারগুলো ডেরায় একটা বড় গোলাকার, দেখতে অনেকটা পৃথিবীর গ্লোবের মতো একটা যন্ত্র। সেই যন্ত্রটা সবকিছু কন্ট্রোল করে। স্ট্রেঞ্জারগুলো সেটার উপর টিউনিং করতে শুরু করে, আর বাইরে মাটিতে বড় বড় বিল্ডিংগুলো অদ্ভুতভাবে মাটির নিচ থেকে উঠে আসে। জন এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায়। দেখে মনে হচ্ছিল পুরো শহরটাকে এই স্ট্রেঞ্জারগুলো নিজের মতো করে বানাচ্ছে নতুন করে। জন দেখতে পায় যে দেওয়ালের দরজাটা দিয়ে স্ক্রিবার ভেতরে প্রবেশ করেছিল, সেই দরজাটা দেওয়ালের উপর জাদুর সাহায্যে তৈরি। আর সেখান থেকে স্ক্রিবারের সঙ্গে কিছু স্ট্রেঞ্জারও বেরিয়ে আসে। তাদের সাথে একটা লোক নিয়ে এসে তারা সেলুনের একটা চেয়ারের মধ্যে বসিয়ে দেয় এবং তার মাথায় একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। এরপর তারা সেই দম্পতির বাড়িতে যায়, যারা কিনা গরিব এবং তার বাচ্চার পড়াশোনার খরচ সামলাতে পারছিল না। তাদের দুজনকে ভালো করে জামা কাপড় পরিয়ে চেয়ারে বসিয়ে দেওয়া হয় এবং তাদের বাড়িটা, যেটা কিনা একটা ছোট্ট একটা ঘরের মতো ছিল, সেই বাড়িটাকে কোনো এক অদৃশ্য শক্তির সাহায্যে পুরো রাজপ্রাসাদ বানিয়ে দেওয়া হয়। এরপর জন রাস্তায় ডক্টর স্ক্রিবারকে দেখতে পায়। জন তাকে বলে, ডক্টর স্ক্রিবার, আপনি আমার সাথে কি করেছেন? আমার আগের কোনো স্মৃতি আমি কেন মনে করতে পারছি না? জন স্ক্রিবারের উপর রেগে তাকালে স্ক্রিবার জনের কোনো এক অদৃশ্য শক্তির জন্য দূরে ছিটকে পড়ে যায়। স্ক্রিবার অবাক হয়ে জনকে বলে, জন, তুমি ওদের মতো টিউনিং করতে পারো? তোমার মধ্যে টিউনিং এর শক্তি আছে? আমি তোমাকে সাহায্য করব। আমি তোমায় এই শক্তি কি করে কন্ট্রোল করতে হয় সেটা শেখাবো। তখনই কিছু স্ট্রেঞ্জারকে সেখানে আসতে দেখলে জন লুকিয়ে পড়ে। দেখা যায় সেই ঘড়িটাতে যখন 12টা 1 হয়ে যায়, শহরের সবাই আবার জেগে ওঠে এবং স্বাভাবিকভাবে চলতে থাকে যেন কিছুই হয়নি। সেলুনে বসে সেই লোকটা এমন আচরণ করতে শুরু করে যেন সে নিজে এখানে চুল কাটার জন্য এসেছিল। অপরদিকে সেই দম্পতি, যারা কিনা গরিব ছিল, তারাও এমন আচরণ করে যেন তারা আগে থেকেই ধনী ছিল। অর্থাৎ কারোই কিছু মনে নেই যে ওই অজ্ঞান হওয়ার আগে বা ঘুমিয়ে পড়ার আগে তারা কি কোন অবস্থা ছিল। এরপর সেই স্ট্রেঞ্জার এবং তাদের লিডার বুককে দেখানো হয়। বুক বলে, জন আমাদের মতো টিউনিং করতে পারছে, সে আমাদের থেকে অনেকটাই শক্তিশালী। জন আমাদের মতো হয়ে ওঠার আগে জনকে আমাদের হাতে চাই। বুক স্ক্রিবারকে বলে, জনের জন্য একটা মেমোরি তৈরি করে সেখানে থাকা একটা স্ট্রেঞ্জার, যার নাম মিস্টার হেন্ট, তার মাথায় সেই মেমোরিটা লাগিয়ে দেয়। কারণ কোন স্ট্রেঞ্জারের মাথায় যদি জনের মেমোরি ঢোকানো হয়, তাহলে জনের অতীত দেখে এই স্ট্রেঞ্জাররা জনের কাছে পৌঁছতে পারবে। এখানে জিনিসটা একটু বুঝিয়ে দেই। মনে করো তোমার মাথার মেমোরি সম্পূর্ণ মুছে দিয়েছে বা অন্য কেউ চুরি করে নিয়েছে। এবার সেই মানুষগুলো তোমাকে ধরতে পারছে না। এবার সেই মানুষগুলো যদি অন্য কারো মাথায় তোমার থেকে চুরি করা মেমোরিটা লাগায়, তাহলে তারা তোমার অতীত সম্পর্কে জানতে পারবে, যে তুমি কোথায় যাও, কোথায় যাওয়ার অভ্যেস আছে, বা কোন কোন মানুষের সঙ্গে তোমার পরিচয় আছে। তাহলে সেই সব মানুষগুলোর সাহায্যে বা সেই সব জায়গা যেখানে তুমি যেতে, সেই সব জায়গাগুলোর সাহায্যে তোমাকে ধরা সহজ হবে। তো এই কারণেই জনের মেমোরি তারা অন্য একজনের মাথার মধ্যে লাগাতে চেয়েছিল এবং মেমোরিটা মিস্টার হেন্ডের ভেতরে লাগানোর পর তারা সত্যি সত্যি দেখতে পায় যে জন আগে কি কি করেছিল, কোথায় গেছিল। জনের স্মৃতিতে এটাও দেখা যায় জনের গায়ের রক্ত, তার হাতে চাকু। তাহলে কি সত্যি শহরে যতগুলো খুন হচ্ছে মেয়েদের, সেগুলো জনই করছে? এরপর জনকে দেখা যায় তার পকেটে থাকা শ্যালবিচের ছবিটার পেছনে কার্ল হ্যারিস জনের জন্য একটা চিঠি লিখে রেখেছে। সেখানে কার্ল জনকে তার সঙ্গে দেখা করতে বলে এবং সাথে এমার কথাও বলে। তার মানে কার্ল নামের লোকটা জনের সম্পর্কে জানে এবং জন একটা ফোন বুথ থেকে কার্লের ঠিকানাটা বের করে। সেই ঠিকানাটা সেখানে থাকা একটা দোকানদারকে জিজ্ঞেস করতে গেলে জন অবাক হয়ে যায়, কারণ এই দোকানদারটাকে সে হোটেলের রিসেপশনে কাজ করতে দেখেছে। যেই লোকটা কালকে অবধি হোটেলের রিসেপশনে কাজ করতো, আজকে ফোন বুথে কি করছে? জন তাকে জিজ্ঞেস করে, কবে থেকে কাজ করছো এখানে, মনে পড়ে কিছু? লোকটা বলে, হ্যাঁ, আমি তো 25 বছর ধরে কাজ করছি এখানে। জন অবাক হয়ে যায়, কি বলছে লোকটা? কালই তো হোটেলের রিসেপশনে ছিল সে।
জনের কাছে রহস্য আরো জটিল হয়ে ওঠে। এরপর জন কার্লের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু স্ট্রেঞ্জারকে দেখানো হয় তারা সেই পতিতা মেয়েটার বাড়িতে যায়, কারণ তারা জনের মেমোরিতে দেখেছিল জন এই মেয়েটার কাছে এসেছিল। তাই তারা ভাবছিল মেয়েটা হয়তো জানে যে জন কোথায় আছে। কিন্তু তারা মেয়েটার কাছ থেকে জনের কোনো খবর না পেয়ে জনের স্ত্রীর কাছে আসে। তবে এমার কাছ থেকেও তারা জনের কোনো খোঁজ পায় না। এদিকে জন কার্লের বাড়িতে যাওয়ার সময় একটা মেট্রো স্টেশনে ওয়ালেন্সকের সাথে দেখা হয়। ওয়ালেন্সকে জনকে বলে, এই শহর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই জন। তুমি জানো আমিও তোমার মতো অনেক ছটফট করেছি, অনেক খুঁজেছি। এই শহরটা একটা গোলক ধাঁধার মতো। নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর এই শহর শেষ হয়ে যায়। তুমি যতই চেষ্টা করো তুমি শহরের বাইরে যেতে পারবে না। আর তোমাকে যেমন ওই লোকগুলো খুঁজছে তারা আমাকেও খুঁজছে। জন তাকে জিজ্ঞেস করে, এসবের মানে কি? আমার সাথে এগুলো কি ঘটছে? তোমার সাথে এবার কি ঘটেছে এগুলো? কেনই বা শহরের বাইরে যাওয়া যাবে না? ওয়ালেন্সকে এখানে জনকে অবাক করে দিয়ে বলে, আমি নিজের চোখে দেখেছি ওই স্ট্রেঞ্জারগুলো আমাদের মাথার মেমোরি একে অপরের সঙ্গে বদলে দেয় এবং ওরা ইচ্ছে করলে আমাদের মাথার স্মৃতি নিয়ে খেলাও করে। কাকে কোন দিন রাতের বেলা গরিব বানিয়ে দেবে, কাকে কোন দিন রাতের বেলা ধনী বানিয়ে দেবে, কিছু ধরতে পারবে না। হয়তো আজ যে মানুষটা শিক্ষক, রাত 12টা বাজার পর সেই কোথাও কারো বাড়িতে চাকর হিসাবে কাজ করছে এবং তার মাথার মধ্যে এটাই গেঁথে দেওয়া হয় যে সে ওই বাড়িতে বহু বছর ধরে চাকরের মতোই কাজ করছে। স্ট্রেঞ্জাররা আমাদের উপরে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করছে। কিন্তু জন তুমি জানো আমি এর হাত থেকে বাঁচার উপায় খুঁজে পেয়ে গেছি। এই বলে সে একটা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। অর্থাৎ ওয়েলেন্সকে জনকে এটা ইনডাইরেক্টলি বলে দিয়ে যায় যে এসবের হাত থেকে বাঁচার একটাই উপায়, মৃত্যু। এমাকে দেখানো হয় এমা অটোমেট রেস্টুরেন্টের পাশে জনের বলা সেই পতিতা মেয়েটার বাড়ি দেখতে পায় এবং এমা সেখানে গিয়ে যা দেখে তা সে বিশ্বাস করতে পারে না। এমা দেখে সেই মেয়েটা মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার গায়েও একই রকম ভাবে গোল গোল স্পাইরালের চিহ্ন দেখা যায়। সেখানে এমাকে ফলো করতে করতে পুলিশ অফিসার বামস্টেড এসে পৌঁছেছে। আর এদিকে জনকে দেখা যায় সে কার্লের বাড়িতে পৌঁছায় এবং দেখে কার্ল নামে সেই লোকটা নিজেকে জনের আঙ্কেল বলে, কাকা বলে দাবি করে। কিন্তু জন তাকে চিনতে পারছে না। কার্ল জনের ছোটবেলার ছবিগুলো দেখায় এবং জন সেখানে আবারও একটা শ্যাল বিচের পোস্টার দেখতে পায়। জন তার কাকাকে জিজ্ঞেস করে, এই শ্যাল বিচের সঙ্গে আমার কি সম্পর্ক? কার্ল বলে, শ্যাল বিচ তোমার হোম টাউন ছিল, তুমি সেখানেই বড় হয়ে উঠেছ। কিন্তু হঠাৎ তোমাদের বাড়িতে একদিন আগুন লেগে যায়। তোমার বাবা মা সেই আগুনে জ্যান্ত পুড়ে মারা যায়। অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারিনি। এরপর থেকে আমি তোমায় বড় করে তুলেছি জন। জন ছোটবেলার একটা ছবিতে তার হাতে একটা পোড়া দাগও দেখতে পায়, যেটা কিনা আগুনে পুড়ে গিয়ে হয়েছে। তবে অবাক করার মতো ব্যাপার হলো সেই পোড়া দাগটা জনের শরীরে এখন আর নেই। জন বুঝে যায় ওয়েলেন্স ঠিকই বলেছিল, এই সবকিছু স্ট্রেঞ্জারগুলো তৈরি করা একটা মিথ্যে। এই লোকটা অর্থাৎ কার্ল তার আদৌ কোনো কাকা বা আঙ্কেল কিনা সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। কারণ এত ডিপলি একটা পোড়া দাগ যেটা কিনা ছোটবেলায় লেগেছে তা আবার আগুনে পুড়ে সেটা মুছে গেল শরীর থেকে। আসলে কার্লের মেমোরিতে স্ট্রেঞ্জারগুলো সেই মেমোরিটাই ঢুকিয়ে দিয়েছিল যেটা কিনা আঙ্কেল কার্লের ছিল এবং এই জন্য এই মানুষটা নিজেকে জনের কাকা আঙ্কেল কার্ল ভাবছে। জন কার্লের বাড়িতে শ্যালবিচের একটা ডায়েরি পায়, তবে সেটার পাতাগুলো একদম সাদা, কোনো লেখাই নেই। এদিকে দেখা যায় ওই পতিতা মেয়েটার মৃতদেহকে পুলিশরা ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এমা এটা মানতেই পারছে না যে খুনটা জন করেছে। তখনই এমার কাছে আঙ্কেল কার্লের কল আসে। এমাকে বলে, জন আমার এখানে আছে, তবে সে কিছু মনে করতে পারছে না। এটা শুনে এমা আঙ্কেল কার্লকে বলে, জনকে ওখানেই আটকে রাখো, আমি আসছি। এমাও বামস্টেড বেরিয়ে পড়ে জনের জন্য। তবে দেখা যায় স্ট্রেঞ্জারদের বড় ঘড়িটার সাথে শহরের সব ঘড়িতে আবার 12টা বাজে। সবাই আবার ঘুমিয়ে পড়ে পুরো শহর, সেখানকার যানবাহন, মানুষজন, এভরিথিং। জন আবারও বাইরে বেরিয়ে আসে, দেখে শহরের বাড়িঘরগুলো কেমন যেন বদলে যাচ্ছে। ছোট ছোট বাড়িগুলো বড় বড় ইমারতে পরিণত হচ্ছে এবং বাকি সবকিছুই কেমন যেন নিজের ইচ্ছা মতো নড়াচড়া করছে। অবাক ব্যাপার, কি করে সম্ভব? দেখা যায় স্ট্রেঞ্জার হেডকে, যার মাথার মধ্যে জনের মেমোরি লাগানো ছিল, সে জনের কাছে এসে পৌঁছায়। জন এবং হ্যান্ডের মধ্যে মারপিট চলতে থাকে। এক পর্যায়ে জন হ্যান্ডকে কাবু করে এবং তার গলায় ছুরি রেখে জিজ্ঞেস করে, তোমরা কারা আর এইসব কেন করছো? হ্যান্ড ঠান্ডা গলায় বলে, মিস্টার জন, এই সমস্ত কিছু আপনার মাথার উপর দিক দিয়ে যাবে, কারণ আমরা মানুষের উপরে একটা এক্সপেরিমেন্ট করছি। আমরাও মানুষের মতো হওয়ার চেষ্টা করছি, কারণ আমরা যে প্রজাতি সেই প্রজাতিটা ধীরে ধীরে শেষ হতে চলেছে। আমরা জানতে চাই মানুষের মধ্যে এমন কি আছে যে মানুষ লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে। এই কারণে আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি। তাদের মধ্যেই কথাবার্তা চলতে চলতে 12টা 1 হয়ে যায়। শহর আবার জেগে ওঠে। মিস্টার হ্যান্ড জনের মধ্যে একটা ইঞ্জেকশন ঢোকাতেই যাবে, এমন সময় জন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তখনই সেখানে এমা এবং বামস্টেড এসে জনকে গাড়িতে তুলে নেয়। জনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এখানে বামস্টেড জনকে জিজ্ঞেস করে, তুমি সেই বেশ্যাটাকে কেন খুন করেছিলে? জন বলে, আমি কোনো খুন করিনি, এই সমস্ত কিছু বানানো মিথ্যে। বামস্টেড মানতে চায় না। জন বামস্টেডকে বলে, একটা কথা বলুন তো, আপনার কি আগের কথা মনে পড়ে? আপনি কি বলতে পারবেন যে আপনি কাল ঠিক কি কি করেছিলেন? আপনি শহরে কখনো দিন হতে দেখেছেন? কখনো দেখেছেন সূর্য উঠেছে? আপনার কখনো মনে হয়নি যে এই শহরে সবসময় অন্ধকার কেন, কেন সবসময় রাত? এরকম কি আমাদের পৃথিবী ছিল কখনো? আমাদের তো সকালে সূর্য উঠতো, সন্ধ্যেবেলার দিকে সূর্য অস্ত যেত। কোথায়? বামস্টেড জনের মুখে সব কথা শুনে চিন্তায় পড়ে যায়।
সত্যি তো, এতদিন তো ভেবে দেখেনি এগুলো। সত্যি তো, আজ কত দিন হয়ে গেল সূর্য ওঠে দেখেনি। শহরে তো সূর্য ওঠে না। সত্যিই তো, সে কাল কি কি করেছিল কোনো কিছুই মনে পড়ছে না ঠিকভাবে। শুধু তার এতটুকুই মনে পড়ছে যে জনকে ধরতে হবে। এমা জনের কাছে ক্ষমা চায় তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য, কারণ বামস্টেড সেখানে থাকায় এমার কাছে আর কোনো উপায় ছিল না। এমা আরও বলে যে জন, আমি তোমায় বিশ্বাস করি, তুমি এই খুনগুলো করতে পারো না, আর আমি এখনো তোমায় ভালোবাসি। জন এমাকে বলে তোমার কোনো দোষ নেই, আসলে আমাদের তো কখনো বিয়েই হয়নি, আমাদের তো শুধুমাত্র একে অপরের সাথে দেখা হয়েছিল। সেই স্ট্রেঞ্জারগুলো আমাদের মেমোরিতে এইসব স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। এমা জনের কথা কিছু বুঝতে পারে না, কারণ সে তো আর আসল সত্যিটা জানে না। দেখা যায় সেই স্ট্রেঞ্জারগুলো জনকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে পৌঁছায়। তারা সেখানে থাকা সবগুলো লোককে তাদের শক্তির দ্বারা অজ্ঞান করে দেয়। এরপরে জনকে যে রুমে রাখা আছে সেখানে গিয়ে তারা দেখে জন নেই। দৃশ্য পাল্টায়। জনকে দেখানো হয় ডক্টর স্ক্রিবারের ওখানে যায় সে। জন স্ক্রিবারকে সেই স্ট্রেঞ্জারগুলোর কথা আবার জিজ্ঞেস করলে স্ক্রিবার জনকে বলে, জন, তুমি খুনি নও, এই সমস্ত খুন সেই স্ট্রেঞ্জারগুলো করেছে। মানুষের স্মৃতি বদলে দিয়ে তারা পরীক্ষা চালাচ্ছে। তোমার জীবন, তোমার স্মৃতি সবকিছু মিথ্যে, সব মিথ্যে। স্মৃতি প্রতি রাতে বদলে যায় এখানে মানুষের। যখন মানুষ অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই তাদের স্মৃতি বদলে দেওয়া হয়, নতুন করে পরিচয় হয়, নতুন করে সবকিছু লেখা হয়। কাউকে লিখে দেয় আজ থেকে তুমি ডাক্তার, কাল রাতেই তুমি আবার খুনি। সবকিছু স্মৃতির খেলা। এবার প্রশ্ন আছে এখানে সূর্য কেন ওঠে না? আসলে সূর্যের আলো, এই সমস্ত জীব যাদেরকে স্ট্রেঞ্জার বলা হয়, তারা সূর্যের আলো সহ্য করতে পারে না। তারা দিনের আলোতে কাজ করতে পারে না। তারা জল এবং সূর্যকে খুব ভয় পায়। এবং এটাই হলো এই কারণ যে আমি বেশিরভাগ সময়টা সুইমিং পুলে কাটাই, কারণ আমি নিজেও ভয় পাই যে এরা কখনো আমাকেই না মেরে দেয়। স্ক্রিবার জনকে অদ্ভুত রকমের দেখতে একটা ইঞ্জেকশন দেয় আর বলে, তুমি এই ইঞ্জেকশনটা নিজের মধ্যে যদি ঢোকাও তাহলে সবকিছু জানতে পারবে। তখনই সেখানে বামস্টেডকে দেখা যায়। বামস্টেড স্ক্রিবারের মাথার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সেই আসলে জনকে জেল থেকে বের করে এনেছিল। জন সেই ইঞ্জেকশনটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। বামস্টেড এবং জন স্ক্রিবারকে জিজ্ঞেস করে, শ্যালবিচের রাস্তাটা কোন দিকে, তুমি জানো, গেছো কখনো? এবং ডক্টর স্ক্রিবারকে সে আরো জিজ্ঞেস করে, সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন আমি কেন জেগে থাকি, আমি সবার থেকে আলাদা কেন? স্ক্রিবার জনকে বলে, তুমি আলাদা, কারণ আমি যখন তোমার মধ্যে মেমোরি ঢুকিয়েছিলাম তখন তুমি জেগে উঠতে পেরেছিলে। স্ট্রেঞ্জার্সরা যেখানে অন্য সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে, সেখানে তোমাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তোমার মধ্যে কোনো একটা কারণে টিউনিং শক্তি আছে। তুমি কোনো কিছুকে স্পর্শ না করে তাকে সরিয়ে দিতে পারো, মানে না ছুঁয়ে তুমি জিনিসপত্রকে নড়াচড়া করতে পারো, তাদের মতো শক্তি ব্যবহার করতে পারো। তুমি হলে আমাদের শেষ আশা, একমাত্র স্ট্রেঞ্জারদেরকে থামানোর ক্ষমতা তোমারই আছে। স্ক্রিবার আরো বলে, সে বলে, তোমার কি মনে হয় এই শহরটা আমাদের ছিল কখনো? আমরা কি এখানেই বড় হয়েছি, নাকি আমাদেরকে অন্য কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আমি জানি না, কারণ আমারও স্মৃতি ওরা মুছে ফেলেছে। আমার স্মৃতির মধ্যে যতটুকু আছে ততটুকু হলো মানুষের মেমোরি বদলানো আর মানুষের জন্য নতুন মেমোরি তৈরি করা, আর তোমাকে খোঁজা। তাদের একটা আর্টিস্ট মানুষের দরকার ছিল, তারা শুধুমাত্র আমাকে ব্যবহারযোগ্য একটা জিনিস হিসেবে ব্যবহার করেছে। দেখা যায় অবশেষে তারা কথা বলতে বলতে শ্যাল বিচে পৌঁছায়। তবে একটা বড় দেওয়ালের মধ্যে শুধু শ্যাল বিচের একটা পোস্টার লাগানো আছে, কোথায় সমুদ্র, কোথায় বিচ, কিচ্ছু নেই। জন সেই পোস্টারটাকে ছিঁড়তে থাকে এবং বামস্টেড সেই দেওয়ালটাকে ভাঙতে থাকে। তারা ভাবে শহরের শেষ কখনোই একটা দেওয়াল হতে পারে না, এই দেওয়ালের বাইরে কি আছে সেটা দেখতে হবে। এবং এরপর তারা দেওয়ালটা ভাঙার পর যা দেখে তাদের পুরো মাথাই ঘুরে যায়, কারণ সেই দেওয়ালের ওপারে কোনো শহর ছিল না, পৃথিবীও ছিল না, ছিল মহাকাশ, মহাশূন্য। দেখা যায় এই শহরটা আসল কোনো শহরই নয়, এই শহরটা ওই স্ট্রেঞ্জারদের বানানো একটা নকল শহর, যেটা কিনা মহাকাশের মধ্যে তারা বানিয়েছে। এবং এই শহরটা মহাকাশের উপরে ভাসছে। তারা তো আসলে পৃথিবী গ্রহের মধ্যেই নেই। ওই স্ট্রেঞ্জারগুলো ছিল অন্য গ্রহের, বলা ভালো তারা ছিল এলিয়েন। তারা মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য মহাকাশের মধ্যে কোনো একটা জায়গায় এই শহরটাকে ডিজাইন করেছে। এবং এই জন্য এই শহরের মধ্যে কখনো সূর্য ওঠে না, এই জন্য শহরের মধ্যে জল নেই, এবং এই জন্যই শহরের নির্দিষ্ট একটা জায়গার পর শহরের বাইরে কেউ বেরোতে পারে না। শহরটা একটা শহর নয়, একটা পরীক্ষাগার, যেখানে মানুষ নিয়ে পরীক্ষা করা হয়। তখনই সেখানে কিছু স্ট্রেঞ্জার চলে আসে। জন এবং বামস্টেডের সঙ্গে লড়াই হয়। লড়াই করতে করতে একসময় একটা স্ট্রেঞ্জার এবং বামস্টেড সেই ভাঙা দেওয়ালটা দিয়ে মহাকাশে ভেসে গিয়ে মারা যায়। জন বন্দুক হাতে নিলে স্ট্রেঞ্জার হ্যান্ড এমাকে সামনে এনে তার গলায় ছুটি রেখে বলে, জন, তুমি আমাদের কাছে স্যালেন্ডার করে দাও, তাহলে এমাকে ছেড়ে দেবো। জনের কাছে কোনো উপায় নেই। জন তাদের কাছে স্যালেন্ডার করে। জনকে তারা বেহুশ করে তাদের ডেরায় নিয়ে যায়। জনকে একটা গোলাকার মেশিনের উপর বেঁধে রাখে। আর স্ক্রেবারকে জনের মেমোরিতে নতুন কিছু স্মৃতি যোগ করতে বলে, যাতে জন হোশে আসার পর অন্যান্য মানুষের মতো তাদেরও বসে থাকে। কিন্তু স্ক্রিবার সেই ইঞ্জেকশনটা না নিয়ে জনের পকেটে থাকা ওই ইঞ্জেকশনটা, যেখানে জনের আসল মেমোরি রাখা আছে, সেটা জনের মেমোরিতে ঢুকিয়ে দেয়। এরপর জন তার মেমোরিতে স্ক্রিবারের তৈরি করা স্মৃতি দেখতে পায় এবং ডাক্তার স্ক্রিবার খুব বুদ্ধি করে ওই মেমোরির মধ্যে কি করে জন তার শক্তিকে ভালো করে ব্যবহার করতে পারবে সেই সমস্ত কিছু টিউটোরিয়াল রেখেছিল। জন ওই স্মৃতিগুলো দেখে তার শক্তি ব্যবহার করা শিখে যায়। এদিকে মিস্টার বুক বুঝে যায় যে স্ক্রিবার জনকে অন্য ইঞ্জেকশন দিয়েছে, তাই বুক স্ট্রেঞ্জারদেরকে আদেশ দেয় স্ক্রিবারকে মেরে ফেলার জন্য। তখনই জন তার শক্তি দিয়ে সব বাঁধন ছিঁড়ে উঠে বসে। জন এখন নিজের শক্তি ব্যবহার করতে খুব ভালো করেই জানে, কারণ সে তার স্মৃতিতে দেখে নিয়েছে ডক্টর স্ক্রিবার তাকে যা যা বলেছে, কিভাবে তার শক্তি সে ব্যবহার করতে পারবে। শুরু হয় এক ধ্বংসের যুদ্ধ।
শক্তির দ্বারা জন স্ট্রেঞ্জারদের পুরো আস্তানাকে ধ্বংস করে দেয়। জন এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে তার সঙ্গে স্ট্রেঞ্জার পেরে উঠছে না। জন তাদেরকে এক এক করে মারতে থাকে। সেখানে থাকা সবকিছুকে জন নষ্ট করে দেয়। অবশেষে জন তাদের পরাজিত করে। যুদ্ধ শেষ হলে স্ক্রিবার জনকে বলে, জন, তুমি এই শহরটাকে নিজের মতো করে সাজাতে পারবে। তুমি যা চাইবে এখন থেকে তাই হবে এখানে, কারণ তুমি শক্তি কন্ট্রোল করতে শিখে গেছো। জন স্ক্রিবারকে এমার কথা জিজ্ঞেস করে। স্ক্রিবার বলে, সেই স্ট্রেঞ্জারগুলো এমার স্মৃতি আবার মুছে দিয়েছে। এমা এখন আর তোমায় চেনে না, আর তার ভেতরে আগের স্মৃতিগুলোকে ঢোকানো যাবে না, কারণ মেমোরি তৈরি করার মেশিনগুলো নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র সেই বড় ঘড়িটা বেঁচে আছে, যেটার দিকে তাকিয়ে স্ট্রেঞ্জারগুলো টিউনিং করে এবং শহরের সব লোককে বেহুশ করে দিয়ে শহরের নকশা বদলে দেয়। জন সেই বড় ঘড়িটার দিকে তাকিয়ে টিউনিং করে এবং পুরো শহরটাকে এক নতুন রূপ দেয়। এইবার শহরে প্রথমবারের জন্য সূর্য ওঠে। সেই শহরের চারদিকে জন সমুদ্র তৈরি করে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ কখনোই ঈশ্বর নয়, সে কি করে সূর্য ওঠাচ্ছে, সে কি করে সমুদ্র তৈরি করছে? আগেই বলে দিয়েছি, এই শহরটা বানানো একটা শহর। শহরে সবকিছু নকল। কাজে যেটাকে সূর্য হিসাবে তৈরি করা হয়েছে সেটা কোনো আসল সূর্য নয়। এই নকল শহরের মতোই নকল। জন সমুদ্রের তীরে যায়, যে সমুদ্রের তীরের নাম শ্যাল বিচ। জন আবারও এমার সাথে দেখা করে, একজন অপরিচিত মানুষের মতোই। আর এখান থেকে শুরু হয় তাদের জীবনের নতুন করে পথ চলা। তো এই ছিল একটা ইউনিক কাহিনী, দ্য ডার্ক সিটি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও।